হ্যাঁ ভোট তো জিতে গেল, তাহলে কি কি পরিবর্তন হচ্ছে? দর্শক, কালবেলার নিউজ রুম থেকে আপনাদের সাথে রয়েছে আমি মারিয়া বিনতে ইলিয়াস, আমার সাথে রয়েছেন আমার সহকর্মী আর কে চ্যান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা ৩টায় জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আর এই ফলাফল অনুযায়ী বিপুল ব্যবধানে গণভোট জিতেছে হ্যাঁ ভোট। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলল। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মোট ভোটার ছিল ১২,৭৭,০০,০০০-এর বেশি, আর গণভোটে ভোট পড়েছে ৬০.২৬%। প্রাপ্ত তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন, না ভোট দিয়েছেন ২,২৫,৬৫,৬২৭ জন। দর্শক, এই বিষয়ে আমি একটু জ্ঞানের কাছে যেতে চাই, জানতে চাই কেন এই গণভোটে যে হ্যাঁ জয়ী হয়েছে, এতে করে আসলে কি হবে? ধন্যবাদ মারিয়া। গণভোটে হ্যাঁ তো জয়যুক্ত হয়েছে আপনি বললেন, এতে কি কি পরিবর্তন আসবে সেটিও আমরা জানবো, তবে তার আগে আমাদের জানতে হবে কেন এই গণভোট। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যে তারা ২০২৪ সালের অক্টোবরে প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। এরপর আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ দিতে কমিশন তৈরি করা হয়। প্রথমে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে ১৬৬কে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত তৈরির লক্ষ্যে গত বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এইসব প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান সম্পর্কিত, অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইন বৃদ্ধি করে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ দেয়। তাই জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব নিয়ে গতকাল অনুষ্ঠিত হয় গণভোট। এসব প্রস্তাবের মধ্যে ১৯টিকে মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল জাতীয় ঐক্যমত কমিশন। মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নের ৩টি স্তর রয়েছে। প্রথমত, আইনি ভিত্তি দিয়ে আদেশ জারি, যেটি গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে হয়েছে গণভোট। এই গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত অংশ নিয়ে। তার মানে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় আসলে এই গণভোটের দ্বিতীয় স্তরে সম্পূর্ণ হয়েছে। দর্শক, তাহলে দেরি না করে আমরা জেনে নেই, মারিয়া আপনি যদি বলতেন গণভোটে হ্যাঁ কেন জয়ী হলো সেটি আমি আপনাদেরকে জানালাম, এবং এবার সংবিধানে কি কি বদলাবে সেটি আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক, আমি আপনাদের জানাবো যেমনটি বলছি, সংবিধানে আসলে কি কি বদলাবে সেটি আসলে আপনাদের আমি জানাতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গতকাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক গণভোটে বাংলাদেশের সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। এর ফলে জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধানের ৪৮টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ চূড়ান্তভাবে উন্মোচিত হলো। প্রথমে যে জায়গাটি বদলাবে সেটি হচ্ছে ক্ষমতার ভারসাম্য। এতদিন বলা হতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসমানের সমান। দর্শক, এটি কিন্তু আসলে শোনা যেত, এখন আর তা থাকছে না। নতুন সংস্কারে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির হাতে ভারসাম্য দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে আর একজন ব্যক্তি চাইলেই যা খুশি তা করতে পারবেন না, তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। এই গণভোটের কারণে স্বৈরতন্ত্রের কবর খোঁড়া হয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে আগে কোনো এমপি তার দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারতেন না বা ভোট দিতে পারতেন না। এতে সংসদ হয়ে পড়েছিল দলের হাতের পুতুল। এখন এই আইন শিথিল হচ্ছে, ফলে আপনার এলাকার এমপি সংসদে দলের কথা নয়, বরং আপনার
মানে জনগণের চাহিদার কথা মাথায় রেখে স্বাধীনভাবে কথা বলতে ও ভোট দিতে কিন্তু পারবেন। পরিবর্তনে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সাংবিধানিক পদে নিয়োগের স্বচ্ছতা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কমবে আমলা নির্ভরতা, যেটিও আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন বা দুদকের মতো বড় বড় পদে নিয়োগের ক্ষেত্রে আর সরকারের পছন্দের লোক বসানো সহজ হবে না, যেটি আসলে আকাঙ্ক্ষিত। এটি নিরপেক্ষ সার্চ কমিটি বা সংসদীয় কমিটির মাধ্যমে দেশের সবচেয়ে যোগ্য ও সৎ ব্যক্তিদের খুঁজে বের করে এসব পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখন মৌলিক অধিকার এখন আরো বেশি শক্তিশালী হবে। বাকস্বাধীনতা তো বটেই, ইন্টারনেটে মানুষের অধিকার এবং সভা সমাবেশ করার অধিকারগুলো এখন সংবিধানে আরো দৃঢ়ভাবে সুরক্ষিত হবে। দর্শক, কোন সরকারই হুট করে আইন করে মানুষের মুখ চেপে ধরে বসে থাকবে এমনটিও কিন্তু আর হবে না বলে আশা করা যাচ্ছে। সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদের ছায়া থেকে বেরিয়ে সংসদ সদস্যরা সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করবেন। তবে এবারের সংবিধানের সবচেয়ে পরিবর্তন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের যেই চিরাচরিত সংসদ ব্যবস্থা আছে সেটি এবার পরিবর্তন হয়ে এখন থেকে দোতলা বাড়ির মতো হবে। ওপরে আর নিচে থাকবে দেশের নামকরা বুদ্ধিজীবী, দুঃখিত দর্শক, নিচে থাকবে নিম্নকক্ষ যারা আমাদের সরকারি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হবে। ওপরে থাকবে উচ্চকক্ষ। উচ্চকক্ষ দেশের নামকরা বুদ্ধিজীবী, বিজ্ঞানী, শিল্পী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হবে। ফলে যে কোনো আইন পাশ হওয়ার আগে দুবার যাচাই করা হবে যাতে কোনো ভুল সিদ্ধান্ত জনগণের উপর চেপে না বসে। এই ব্যাপারে আমি একটু আমার সহকর্মী জ্যানের কাছ থেকে জানতে চাই, এই দ্বিকক্ষীয় সংসদ কাজ করবে আসলে কিভাবে, যদি একটু। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ প্রথমবার আমরা আসলে দেখতে যাচ্ছি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গড়তে যাচ্ছে। মানে পুরনো যে সংসদ ব্যবস্থা ছিল, পুরো সংসদ ব্যবস্থাটাকে একবারে ভেঙে ফেলতে হবে এবং নতুন একটি ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে প্রথমে আমাকে নজর দিতে হবে কারা আসলে এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে কাজ করছেন। খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের প্রতিবেশী দুটি দেশ আছে যাদের দিকে তাকালে আমরা একদম আরো ভালোভাবে বলতে পারবো, তাদেরকে আমরা উদাহরণ হিসেবে টানতে পারি। এর মধ্যে প্রথমে যদি আমরা একটু ভারতের কথা বলি, যেখানে ভারতের সরকার লোকসভা ও রাজ্যসভা এই দুটি সভা নিয়ে আসলে সংসদ গঠন করে। লোকসভা হচ্ছে আসলে নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। এবার আসি নিম্নকক্ষ বা লোকসভা নিয়ে। লোকসভা হচ্ছে ভারতের জনগণের সরাসরি ভোটে 543 জন নির্বাচিত প্রতিনিধিদের সভা। সরকারের মূল চালিকা শক্তি এখানেই থাকে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সরাসরি লোকসভার কাছে দায়বদ্ধ। আর রাজ্যসভা বা উচ্চকক্ষের প্রতিনিধিত্বকারী সরাসরি জনগণের ভোটে নয়, বরং রাজ্য বিধানসভার সদস্যদের ভোটে নির্বাচিত হন, যেটি আমরা একটু আগে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন যে সংসদ সদস্যরাও কিন্তু এবার ভোটাধিকার রাখবেন। রাজ্যসভায় আসলে এটি একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভা কখনো বিলুপ্ত হয় না। এবার কথা বলি এই সংসদের কাজ করার ধরন নিয়ে। যে কোনো সাধারণ আইন পাশের ক্ষেত্রে দুই কক্ষেরই অনুমোদন লাগে, তবে অর্থ বিল পাশের ক্ষেত্রে লোকসভা সর্বময় ক্ষমতার অধিকারী হয়। তার মানে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা থেকে আসলে অর্থ বিল কিন্তু পাশ করা সম্ভব নয়। অর্থ বিল পাশ করতে হলে অবশ্যই রাজ্যসভায় যারা থাকবেন তারা আসলে এটি তৈরি করতে সহায়ক হবেন। কিন্তু ভারতে যে 543 জন সংসদ সদস্য রয়েছেন যারা নির্বাচিত প্রতিনিধি, যারা লোকসভায় থাকেন, তারাই কিন্তু আসলে এই অর্থ বিল পাশ করবেন। আর যদি দুই জনের মিল না হয়, মানে লোকসভা আর রাজ্যসভা যদি আসলে রাজি না হয়, তাহলে কি হবে? লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি মতবিরোধ হয়, তখন রাষ্ট্রপতির আহ্বানে যৌথ অধিবেশনের মাধ্যমে এই ফয়সালা করা হবে। এবার আসি আমাদের আরেকটি প্রতিবেশী দেশ যাদেরকে আমরা উদাহরণ হিসেবে টানতে পারি, পাকিস্তানের সংসদ ব্যবস্থায়। পাকিস্তানের সংসদীয় কাঠামো ভারতের মতোই, এখানে বেশ কিছু জায়গায় মিল থাকলেও ভাষাগত কিছু অমিল রয়েছে। এখানে নিম্ন কক্ষকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি আর উচ্চ কক্ষে বলা হয় সিনেট। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে
গিয়েছিল। আমরা যদি একটু বঙ্গবন্ধুর ভাষণও খেয়াল করি, তিনি কিন্তু কয়েকবার সেই ন্যাশনাল অ্যাসেম্বলির কথা বলেছেন, যেটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও বলেছেন তার ভাষণে। পাকিস্তানের সংসদীয় কাঠামোর এই ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে আসলে নিম্নকক্ষ, আর উচ্চ কক্ষকে পাকিস্তান বলে সিনেট। এবার আসি ন্যাশনাল অ্যাসেম্বলি। এটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কক্ষ, মানে অন্যান্য যে নিম্ন কক্ষ রয়েছে, ভারতের যে নিম্ন কক্ষ রয়েছে এবং আমাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংসদ সদস্যরা সরাসরি নির্বাচিত হলেন, তারা এইভাবেই আসলে নিম্ন কক্ষের সদস্য হবেন। আর সিনেট বা উচ্চ কক্ষে পাকিস্তানের প্রতিটি প্রদেশ থেকে সমান সংখ্যক সদস্য থাকেন। যেমন ধরি পাকিস্তানের বেলুচিস্তান থেকে 23 জন, অথবা পাঞ্জাব থেকে 23 জন, এইভাবে। এর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে জনসংখ্যায় বড় যে প্রদেশগুলো, তারা যেন ছোট ছোট প্রদেশগুলোর উপর আধিপত্য বিস্তার করতে না পারে। যেমনটি বলছিলাম পাঞ্জাব এবং বেলুচিস্তানের কথা। পাঞ্জাব কিন্তু পাকিস্তানের অনেক বড় একটি প্রদেশ, সেই তুলনায় বেলুচিস্তান খুবই ছোট একটি প্রদেশ। যেহেতু দুই প্রদেশেরই সমান সংখ্যক সদস্য এই সিনেটে মানে উচ্চকক্ষে অবস্থান করবে, তার মানে চাইলেই কোনো বড় প্রদেশ কোনো ছোট প্রদেশের উপর মানে পাঞ্জাব বেলুচিস্তানের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। এবার আসি এই সংসদ, পাকিস্তানের যে সংসদ রয়েছে সেটির কাজ করার ধরন নিয়ে। পাকিস্তানের সংসদীয় কাঠামোতে ফেডারেল ইউনিটের মধ্যে ক্ষমতায় ভারসাম্য বজায় রাখতে সিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বিল সিনেটে পাস না হলে তা আইনত পরিণত হতে সমস্যায় পড়ে। মানে এখানে কিন্তু একদম ভারতের থেকে একটু বিপরীত। ভারতে যেমন লোকসভাতেই আসলে বিল পাস করতে হয়, সেখানে পাকিস্তানে সিনেটে এই বিলগুলো পাশ করতে হয়, মানে উচ্চ কক্ষে পাশ করতে হয়। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের দুই কক্ষের নাম কি হতে পারে। দর্শক, বাংলাদেশের দুটি কক্ষের নাম কিন্তু এখন ঠিক হয়নি, নিম্নকক্ষ উচ্চ কক্ষ, যেহেতু ভারত বলছে লোকসভা এবং রাজ্যসভা এবং পাকিস্তান বলছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেট। তাই আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে বাংলাদেশের দুটি কক্ষের আসলে কি নাম হবে। যখনই নাম ঘোষণা হবে তখনই কালবেলার নিউজ রুম লাইভ থেকে আমরা আবারও আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কালবেলার সাথে থাকুন।